এমন একটা ওয়ার্ল্ডের কথা কল্পনা করেন যেখানে আপনি সকালে ঘুম থেকে উঠেই যে কোনো মাদক অনলাইনে কিনতে পারবেন। এই জন্য আপনাকে শুধু যা করতে হবে তা হলো একটা ওয়েবসাইটে ঢুকতে হবে, অর্ডার প্লেস করতে হবে এবং এমন একটা কারেন্সি দিয়ে দামটা দিতে হবে যেটা ট্র্যাক করা হার্ড, এবং তারপরে খালি অপেক্ষা। ওই মাদক একেবারে আপনার দোরগোড়ায় পৌঁছে যাবে। ওয়েল, শুনে আজগুবি মনে হলেও এই জিনিসটাই চিন্তা করেছিল রস আলব্রিট নামের একজন, এবং সে শুধু এটা চিন্তা করে নাই, সে এটা তৈরি পর্যন্ত করেছিল। এবং এটা করার মধ্য দিয়ে এই লোক পুরো দুনিয়াকে অলমোস্ট ধ্বংস করে ফেলেছিল। বড় বড় মার্কিন এজেন্টরা লিটারেলি ক্লুলেস ছিল এবং তারা খুঁজেই পাচ্ছিল না কে এই কাজ করছে, একরকম অসহায় হয়ে পড়েছিল। রস যে সাইটটা তৈরি করেছিল সেটার নাম ছিল সিল্ক রোড, আর রস এটা তৈরি করেছিল একদম সিঙ্গেল হ্যান্ডেডলি। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো এই রস জানতও না কিভাবে কোড করতে হয়। এই সিল্ক রোড যখন 2011 সালে লঞ্চ হয়েছিল তখন ব্যাপক সফল হয়েছিল। মাত্র 2 বছর সময়ের মধ্যেই এটা $100 কোটি অবৈধ পণ্য বিক্রি করেছিল। অথচ অবাক করার মতো ব্যাপার হলো এই সাইটের ফাউন্ডার রসের কোনো অপরাধ জগতের সঙ্গে কানেকশন ছিল না। ইনফ্যাক্ট তার কোনো ক্রিমিনাল রেকর্ডও ছিল না। এই ছেলেটার বয়সও ছিল অল্প, কিন্তু তারপরও সে পরিণত হয়েছিল বিশ্বের অন্যতম কুখ্যাত ব্যক্তিতে। রসের জন্ম খুব সাদামাটা এক মার্কিন পরিবারে। ছোটবেলা থেকে সে খুব ভালোভাবেই বড় হয়েছে, ভালো পরিবেশ পেয়েছে, এমনকি সে ভালো স্টুডেন্টও ছিল। কিন্তু ওভার দ্য ইয়ার্স তার মধ্যে একটা ডেঞ্জারাস ফিলোসফি সেট হয়। এই ডেঞ্জারাস ফিলোসফিটা অনেকটা এরকম ছিল যে পুরো বিশ্বে এই যে সরকার এবং বিভিন্ন সংস্থার যে নিয়ন্ত্রণ আছে, এই নিয়ন্ত্রণটা থাকা উচিত না। এই নিয়ন্ত্রণটা যত কম থাকবে মানুষ তত ভালো থাকবে। এবং এই ফিলোসফি থেকেই সে একটা অনলাইন মার্কেট প্লেসের কথা চিন্তা করে, যেখানে যে কেউ যে কোনো কিছু কিনতে পারবে, কোনো রেস্ট্রিকশনস থাকবে না। সমস্যা হলো আপনি যদি আজকে এরকম কোনো কিছু তৈরি করেন এবং সেটাকে গুগলে এনলিস্ট করেন, সেই জিনিসটা বেশি দিন থাকবে না। গুগল সেটা টের পাওয়া মাত্র ডিলিট করে দিবে। এক কথায় আমাদের ট্র্যাডিশনাল ওয়ার্ল্ডের যে অনলাইন জগৎটা আমরা দেখি, এই জগতে এই ধরনের সাইটগুলোকে বেশি দিন রাখা হয় না। সে কারণে রস বেছে নেয় ডার্ক ওয়েবকে। সে চিন্তা করে তার সাইট ডার্ক ওয়েবে চলবে, যে জায়গায় সাধারণ ইন্টারনেট ব্যবহারকারীরা যায় না। যারা যায় তারা জানে এই জায়গায় কত ধরনের কুকীর্তি হয়। নিজের সাইট তৈরি করার জন্য রসকে বসে কোডিংও শিখতে হয়েছে, তারপরে সে সাইট তৈরি করেছে। আর সাইটের পেমেন্ট মেথড হিসেবে সে বেছে নিয়েছিল বিটকয়েনকে, কারণ এই কয়েনটার কয়েকটা বৈশিষ্ট্য আছে। সেগুলোর মধ্যে একটা হলো যে এটা ধারকের পরিচয় গোপন রাখে। মানে আপনি যদি বিটকয়েনের মালিক হন, আপনার অরিজিনাল পরিচয় কি সেটা এখানে ম্যাটার করে না, আপনি চাইলে সেটা গোপন রাখতে পারবেন। এখন পৃথিবীর প্রত্যেকটা পার্সন নিজের কর্মকাণ্ডের একটা বায়াস তৈরি করে, যেটার মাধ্যমে সে যা করছে সেটাকে জাস্টিফাই করে। রসও এক্ষেত্রে খুব একটা ভিন্ন ছিল না। এই যে সে একটা এই ধরনের অনলাইন মার্কেট প্লেস তৈরির কথা চিন্তা করেছে, এই বিষয়ে সে নিজেকে বোঝাচ্ছিল যে আমি আসলে বিশ্বকে মুক্ত করছি। অথচ যেখানে বাস্তবে সে যা করছিল সেটা হচ্ছে পুরো বিশ্বকে সে বিপদের মুখে ঠেলে দিচ্ছিল। সাইট তৈরির সময় রস এই বিষয়ে কাউকেই কিছু বলতে পারছিল না, কারো সাথে তার আইডিয়া শেয়ার করতে পারছিল না। আর এটা করবেই বা কিভাবে? এটা বললেই তো ধরা খাওয়ার বড় একটা চান্স ছিল। আমার মনে হয় যে ডিপ ডাউনে সেও জানতো যে সে যে পথটা বেছে নিয়েছে সেটা ঠিক না। যেহেতু রস কোডিং জানতো না, সেহেতু তাকে পুরো সাইটের কাজ শুরু করতে হয়েছিল একদম শূন্য থেকে। এবং অ্যাজ ইউজুয়াল যা হয়, সে অনেক প্রবলেমের সম্মুখীন হতে থাকে এবং সেগুলোর সামনে পড়ে তার রীতিমতো ঘাম ছুটে যায়। কারণ এই ধরনের একটা সাইট প্রয়োজনীয় স্কিল সেট ছাড়া বানানো খুবই কঠিন। তো শিগগিরই সে বুঝতে পারে যে তার একটু হলেও হেল্প লাগবে
কারণ কিছু সমস্যা আছে যেগুলো সমাধান তার একার পক্ষে করা সম্ভব না। তো এ কারণে সে যেটা করে, সে বিভিন্ন ওয়েব ফোরামে যায়, সেখানে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন জিজ্ঞেস করে এবং অনেক জায়গায় সে মানুষের সাহায্যও চায়। তার ইমেল আইডি দিয়ে মানুষকে বলে যে তাকে যাতে কন্ট্যাক্ট করে হেল্প করে। এবং এইসব ফোরামে যে সে যাচ্ছিল, সে নিজের আইডি থেকে পোস্ট করছিল না, সে পোস্ট করছিল অল টয়েড নামের একটা আইডি থেকে। এই আইডিটা রস অনেক দিন ধরে ইউজ করছিল। তো অনেক আপস অ্যান্ড ডাউনসের পরে রস তার সাইটটা তৈরি করে এবং এটাকে ডার্ক ওয়েবে লঞ্চ করে। কিন্তু দুইটা সমস্যা দেখা দেয়। এক, সিল্ক রোডের ব্যাপারে কেউই জানতো না, এবং এই সাইটের যে আপনি বিজ্ঞাপন দিবেন সেটাও কিন্তু সম্ভব না, কারণ ল এনফোর্সমেন্ট এজেন্সি সাথে সাথেই জেনে যাবে যে এই ধরনের একটা সাইট তৈরি হয়েছে। অন্যদিকে আরেকটা সমস্যা হলো যে এই সাইটে না কোনো সেলার ছিল, না কোনো বায়ার ছিল। এটা একটা অনলাইন মার্কেট প্লেস ছিল, কিন্তু এখানে কোনো সেলার বা বায়ার কিছুই নেই, কোনো পণ্যই নেই। রস এই জিনিসটা সমাধান করে খুব ইউনিক ওয়েতে। সে প্রথমে দ্বিতীয় সমস্যাটা নিয়ে কাজ করে। প্রথমে সে কিছু মাশরুম চাষ করে, তারপরে সেই মাশরুমগুলো এই সিল্ক রোডে এনলিস্ট করে সেলের জন্য। আর প্রথম যে সমস্যা কাস্টমার আনা, সেটার জন্য রস বিভিন্ন অনলাইন ফোরামে যেতে থাকে এবং পটেনশিয়াল কাস্টমারের মতো বিহেভ করে। সে অনেক সময় দেখা যায় যে একটা আইডি দিয়ে একটা প্রশ্ন পোস্ট করেছে যে আমি এই ধরনের একটা জিনিস কিনতে চাচ্ছি, এইটা কেনার কি কোনো সাইট আছে? আবার ওই প্রশ্নের নিচে নিজেরই আরেক আইডি দিয়ে সে উত্তর দিত যে হ্যাঁ আছে, এটার জন্য সিল্ক রোড বেস্ট হবে। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে এইখানে যে পণ্যগুলোর কথা বলা হচ্ছে সেগুলো সবই মাদক ছিল। রসের পোস্টগুলোতে মানুষের নজর পড়তে খুব বেশি একটা দেরি হয় না, খুব দ্রুতই সিল্ক রোডে ট্রাফিক আসা শুরু হয়। আর সিল্ক রোডকে রস খুব প্রফেশনাল রূপ দিয়েছিল। সে সব সময় খুব সুন্দর করে প্যাকেজিং করত এবং সেটার গায়ে বিভিন্ন প্রিন্টেড লেবেল থাকতো যে এই প্যাকেজটা কোথায় যাচ্ছে, যেটা সাধারণত মাদক কেনা বেচার ক্ষেত্রে দেখা যায় না। তার চিন্তা ছিল যে এরকম ফর্মাল হলে এই জিনিসটা ল এনফোর্সমেন্ট এজেন্সিরা দেখবে না এবং তারা সন্দেহও করবে না। কিন্তু মজার ব্যাপার হলো এই জিনিসটাই প্রথমে ল এনফোর্সমেন্ট এজেন্সির নজর কেড়েছিল এবং তারা এটা নিয়ে রীতিমতো চিন্তায় পড়ে গিয়েছিল যে কে করছে এটা। সিল্ক রোডে ট্রাফিক আসার পর এটা জনপ্রিয় হতে খুব একটা সময় নেয়নি। পুরো দুনিয়া থেকে অনেক সেলার নিজেদের মাদক সেল করা শুরু করলো এবং খুব দ্রুতই দেখা গেল যে আরও বেশি ড্রাগস সেল হচ্ছে এই সাইটটাতে। এবং এই যে সিল্ক রোডের যে পুরো অপারেশনস, এটা প্রতিনিয়ত খালি বড় থেকে বড় হচ্ছিল। আর এদিকে পুরো জিনিসটা রস একাই হ্যান্ডেল করছিল। সাইট তৈরির সময় থেকে এই যে সাইট জনপ্রিয় হয়ে ওঠা, এই টাইম ডিউরেশনটাতে শুধু এই সাইটের ব্যাপারে একজনকেই রস বলেছিল, আর সেই মানুষটা হচ্ছে রসের গার্লফ্রেন্ড। সে জানতো যে রস এরকম একটা সাইট তৈরি করছে এবং এটা তৈরি করতে গিয়ে তাকে স্ট্রাগল করতে হচ্ছে। কিন্তু গার্লফ্রেন্ডের অনেক মায়া মমতা ছিল রসের জন্য, এই জন্য সে চুপই ছিল, সে কখনো মুখ খুলে নেয়। একবার সে রসকে জিজ্ঞেস করেছিল যে তোমার এই সাইট থেকে কেউ যদি এমন কোনো ড্রাগ কেনে যেটা খেয়ে সে মারা গেল, তাহলে কি করবা? কিন্তু রস তাকে উত্তর দেয় যে সাইটে একটা রেটিং সিস্টেম থাকবে, সেলার এবং বায়ার একে অপরকে রেট দিবে, এতে করে যেটা হবে যে এই ধরনের বাজে মাদক সেল হবে না। এখন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে এই জিনিসটা একদমই বোগাস। তার কারণ হলো কেউ যদি বাজে মাদক কিনে খেয়ে মরেই যায় তাহলে সে রেটিংটা কিভাবে করবে? আসলে ওই যে বললাম, মানুষ নিজের কর্মকাণ্ডের একটা বায়াস তৈরি করে নেয়, যে বায়াসটা তাকে হেল্প করে নিজের কাজগুলোকে জাস্টিফাই করতে। এবং রসও তাই করছিল, সে নিজের সঙ্গেই মিথ্যা বলছিল। প্রতিনিয়ত সিল্ক রোড বড় হয়ে যাওয়ায় রসের খুব সমস্যা হচ্ছিল। তার কিছু এমপ্লয়ি দরকার ছিল এই বিশাল অপারেশন সামাল দেওয়ার জন্য। টাকা পয়সা এখানে কোনো ইস্যু ছিল না, রস মিলিয়নস অফ ডলার কামাচ্ছিল। এখানে মেইন সমস্যাটা ছিল ট্রাস্টের। যত দিন যাচ্ছিল রস তত প্যারানয়েড হয়ে যাচ্ছিল। সে
পুরো অপারেশনটাই তার ল্যাপটপ থেকে চালাচ্ছিল এবং ফ্যামিলির কেউ যাতে সন্দেহ না করে এর জন্য ফ্যামিলিকে সে বলেছিল যে আমি ডে ট্রেডার হিসেবে কাজ করছি। তার ফ্যামিলি মনে করেছে ও আচ্ছা, এজন্যই ও ল্যাপটপে এত সময় দিচ্ছে, তারা কোনো কিছু সন্দেহ করেনি। তো এক পর্যায়ে রস কয়েকজনকে হায়ার করে, তারা তাদের লোকেশন থেকে এই অনলাইনেই রসকে হেল্প করা শুরু করে। এই পয়েন্টে এসে সিল্ক রোডের একটা শক্তিশালী অনলাইন কমিউনিটি হয়ে যায়। দেখা যেত তারা নিজেদের মধ্যে আলাপ করছে, সপ্তাহে একদিন অনলাইনেই তারা মুভি দেখছে। এদিকে ল এনফোর্সমেন্ট এজেন্সি কিন্তু এই সিল্ক রোডের খোঁজ আগেই পেয়ে গিয়েছিল। তারা শুধু জানতো না যে এই সাইটটা কে তৈরি করেছে, কে এটা চালাচ্ছে, কিন্তু ল এনফোর্সমেন্ট এজেন্সি জানলো কিভাবে? রস তো সব ধরনের সিকিউরিটি মেজার নিয়েছে। সে ইভেন তার সাইট ডার্ক ওয়েবে চালাচ্ছে, যেখানে সাধারণ ইন্টারনেট ব্যবহারকারীরা যায় না। একটু আগেই বলেছিলাম যে রস তার মাদকগুলো খুব সুন্দর করে প্যাকেজ করে মানুষের কাছে পাঠাতো। এই জিনিসটাই প্রথম ল এনফোর্সমেন্ট এজেন্সির চোখে পড়ে। 2011 সালে শিকাগোর ওহারি এয়ারপোর্টে একটা প্যাকেজ ধরা পড়ে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটিসের এক এজেন্টের হাতে। সে এজেন্ট দেখতে পায় যে প্যাকেজটা খুব সুন্দর করে সাজানো, এটার মধ্যে প্রিন্টেড লেবেল লাগানো, কিন্তু ভেতরে একটা সিঙ্গেল পিঙ্ক পিল। এই এজেন্ট খুব অবাক হয়। এজন্য অবাক হয় না যে এয়ারপোর্টে মাদক ধরা পড়েছে, এটা প্রায়ই ধরা পড়ে তাদের হাতে। সে অবাক হয় যে সাধারণত এয়ারপোর্টে যে মাদকগুলো ধরা পড়ে সেগুলোর কোয়ান্টিটি অনেক বেশি হয়, এরকম একটা পিল কেউ পাঠায় না এবং এত সুন্দর করেও কেউ প্যাকেজ করে না। ওই প্যাকেজিং থেকে খুঁজতে গিয়ে ধরা পড়ে যে ডার্ক ওয়েবে এই ধরনের একটা সাইট লঞ্চ হয়েছে যেটার নাম সিল্ক রোড, এবং খুব দ্রুতই তারা টিম গুছাতে শুরু করে, কারণ তারা বুঝতে পেরেছিল যে এই জিনিসটা তাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। যুক্তরাষ্ট্রের বড় বড় এজেন্সিগুলো একত্রে চলে আসে, তাদের লোকেরা মিলে টিম গঠন করে। ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি, FBI, DEA, IRS, পোস্টাল সার্ভিস, এমনকি সিক্রেট সার্ভিস মিলে একটা বড় টিম গঠন হয় এবং তারা এই সাইটের ওনারকে খুঁজতে থাকে পাগলের মতো। কিন্তু ডার্ক ওয়েবের সাইট খোঁজা কি এতই সহজ? 1 বছরেরও বেশি সময় হয়ে যায়, তারা এক্ষেত্রে কোনো সফলতাই পায় না। তারা শুধু গুটি কয়েক ইনফরমেশন পাচ্ছিল, যেমন তারা একটা আইডি পায়, ড্রেড পাইরেট রবার্টস, এবং এই আইডিটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে DPR। এই আইডিটা সিল্ক রোডে ঘোরাফেরা করে এবং দেখে মনে হয় যে এই আইডিটাই বস, কিন্তু এর বাইরে তারা আর কিছুই জানে না। এই DPR আইডি কি একজন হ্যান্ডেল করে নাকি একটা গ্রুপ হ্যান্ডেল করে এটাও তারা জানে না। তারা শুধু জানে এই সাইটটাকে যে কোনো মূল্যে স্টপ করতে হবে। ততদিনে এই সাইটটা শুধু আমেরিকার ভেতরে আর নেই, এইটা পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে এবং পুরো বিশ্বেই সিল্ক রোডের কেনাবেচা চলছে। রস কিভাবে ধরা খেলো এবং সিল্ক রোড কিভাবে বন্ধ হলো সেই জিনিসটা বোঝার জন্য আমাদের তার জীবনটা আসলে একটু বুঝতে হবে। আমি আপনাদেরকে আগেই বলেছি যে তার একটা ফিলোসফি ছিল এবং এটাও বলেছি যে সে খুব ভালো স্টুডেন্ট ছিল। তার ফিলোসফি এবং জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি আসলে তাকে বদলে ফেলেছিল। সে বিশ্বাস করত যে আসলে পরিপূর্ণভাবে স্বাধীন হতে একজনকে আর্থিকভাবে স্বাধীন হতে হবে। তো 2009 সালে মাস্টার্স কমপ্লিট করার পরে সে আর্থিকভাবে স্বাধীন হওয়ার চেষ্টা করে। প্রথমে সে সত্যি ডে ট্রেডিং করার চেষ্টা করে, কিন্তু ওই কাজটা তাকে স্যুট করে না, তার লস হয়। এরপরে সে একটা বুক স্টোরে কাজ নেয়। এই বুক স্টোরের নাম ছিল গুড ওয়াগন ওয়্যারহাউস। এই জায়গায় সে প্রথমবারের মতো বিটকয়েনের সঙ্গে পরিচিত হয়। বিটকয়েনের যে বৈশিষ্ট্য সেগুলো সে জানে। এখন একটা ব্যাপার বলে রাখা খুব জরুরি, সেটা হচ্ছে বিটকয়েন কিন্তু খারাপ কিছু না, এটা শুধুমাত্র একটা ডিজিটাল কারেন্সি। কিন্তু রসের কাছে এটা পারফেক্ট ছিল এইটার কিছু বৈশিষ্ট্যের কারণে। আপনি যদি কোনো কিছু সুযোগ নেন তাহলে সে জিনিসটা যে খারাপ হয়ে যায় তা কিন্তু না। সো রস ডিসিশন নেয় যে সে ট্র্যাডিশনাল পাথ ছেড়ে দিবে
এবং সিল্ক রোড তৈরি করবে। এবং যখন সিল্ক রোড খ্যাতির চূড়ায়, তখন 13,000 মাদক এই সাইটে সেল হচ্ছিল। একটা পর্যায়ে এই সাইটে অস্ত্রও বিক্রি হওয়া শুরু হয়ে গিয়েছিল। কিন্তু রস পরে চিন্তা করে দেখলো যে এইটা যদি হয় তাহলে আরও বেশি মানুষের নজর আমাদের উপরে পড়বে, এই জন্য সে সেটা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এছাড়াও রস নিজস্ব কিছু প্রসেস সিস্টেম নিয়ে আসে, সে সব কিছুকে এনক্রিপ্টেড করে ফেলে, সো দ্যাট কেউ যদি কোনোদিন সিল্ক রোডের ডেটাও হাতে পায় তাহলে যাতে এই জিনিসগুলো পড়তে না পারে। নিজের জন্যও সে একটা সিস্টেম তৈরি করে, সেই সিস্টেমটা সে তার ল্যাপটপে ইনস্টল করে। সিস্টেমটা অনেকটা এমন ছিল যে ল্যাপটপে শুধুমাত্র একটা বাটন চাপলেই পুরো স্ক্রিন কালো হয়ে যাবে। এছাড়াও আরেকটা বাটন ছিল যেটা চাপা মাত্র ল্যাপটপে যা আছে সব ফাইল ডিলিট হয়ে যাবে। তবে এত কিছু করেও তার শেষ রক্ষা কিন্তু হয় না। ল এনফোর্সমেন্ট এজেন্সি তাদের ওই যে বিশাল একটা টিম বানিয়েছে, সেই টিম নিয়ে কিন্তু কাজ করছে এবং তাদের আন্ডারকভার এজেন্টরা এই সিল্ক রোডের যে কমিউনিটি আছে, যারা নিজেদের মধ্যে অনেক আলাপ আলোচনা করে, বিভিন্ন আইডিওলজি শেয়ার করে, সেখানে ঢুকে গেছে। এরকমই এক এজেন্ট NOB বা নব নামে একটা আইডি দিয়ে এই সিল্ক রোডে ঘোরাফেরা শুরু করে। একটা পর্যায়ে সে রসের সঙ্গে বন্ধুত্ব করে এবং রসকে অফার দেয় যে তোমার এই সাইটটা আমি কিনে নিব, তুমি কত ডলারে বিক্রি করবা। উত্তরে রস জানায় যে এই সাইটের মূল্য হবে $100 কোটি, কিন্তু আমি এটা বিক্রি করব না, এটা আমার সারা জীবনের কাজ, আমি চাই এটা থাকুক। নব কিন্তু এটাতে পিছু হটে না, নব রসের সঙ্গে আলাপ আলোচনা চালিয়ে যায় এবং আস্তে আস্তে রসকে বিভিন্ন বুদ্ধি পরামর্শ দেওয়া শুরু করে। এতে করে রস ওই আন্ডারকভার এজেন্টকে বিশ্বাস করা শুরু করে। তার মনে হয় আরে এ তো আস্থাভাজন, এ তো আমাদেরই কমিউনিটির একজন। সিল্ক রোডে বিভিন্ন ধরনের ফোরাম ছিল, এরকমই একটা ফোরাম ছিল হেলথ অ্যান্ড ওয়েলনেস নামে। এই ফোরামটা চালাতো একটা আইডি, সে আইডির নাম ক্রনিক পেইন। এই আইডি থেকে মানুষদেরকে বিভিন্ন পরামর্শ দেওয়া হতো যে এইভাবে মাদক নিও না, এই ধরনের এক্সপেরিমেন্ট করো না, এটা করলে ভুল হবে, তুমি মারা যেতে পারো, হসপিটালে ভর্তি হতে পারো। তো এই জিনিসটা রসের নজরে আসে এবং সে ওই ক্রনিক পেইন আইডির যে মালিক তাকে একটা জব অফার করে, বলে যে তুমি রেগুলার বেজে এখন কাস্টমার সাপোর্ট হিসেবে কাজ করবা, তোমার রিয়েল আইডি আমাকে পাঠাও। ওই লোক রিয়েল আইডি রসকে পাঠায়। দেখা যায় ওই লোকের নাম কার্টিস গ্রিন। এই লোকটাই পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ে এবং তার গ্রেপ্তারের মধ্য দিয়েই ধস নামে রসের তৈরি করা এই সাম্রাজ্যে। তো এই কার্টিস গ্রিন কিভাবে কাস্টমার সাপোর্ট থেকে গ্রেপ্তার হলো? একদিন এক আন্ডারকভার এজেন্ট রসকে কন্ট্যাক্ট করে সিল্ক রোডে, বলে যে আমার কাছে অনেক মাদক আছে, অনেক বড় কোয়ান্টিটির, তো আমি এটা বিক্রি করতে চাচ্ছি, তুমি কিনবা নাকি? তো তাদের মধ্যে এটা নিয়ে আলাপ আলোচনা হতে থাকে। একটা পর্যায়ে রস এই গ্রিনকে নিয়ে আসে যে তুমি ম্যাটারটা হ্যান্ডেল করো। তো ওই এজেন্ট গ্রিনকে রাজি করিয়ে ফেলে যে তুমি কিছু স্যাম্পল কিনো, দেখো এটা ঠিক আছে কিনা, তারপরে আমরা বড় কোয়ান্টিটিটা তোমার কাছে পাঠাবো। আর গ্রিন এখানে একটা কাজ করে যেটাতে সে ধরা খায়, সে তার বাড়ির অ্যাড্রেস দিয়ে দেয়, বলে যে আমার বাসায় পাঠায় দাও। এবং এরপরে যা হওয়ার তাই হয়, গ্রিন ধরা খায়। এদিকে রস কিন্তু বুঝতে পারে যে খুব অস্বাভাবিক কিছু একটা হচ্ছে, কারণ গ্রিনের প্রতিদিন কিছু করার মতো কাজ ছিল, সেগুলো ঠিকভাবে করা হচ্ছিল না। তো সে খোঁজ নিয়ে জানতে পারে যে গ্রিন অ্যারেস্ট হয়েছে। এখানে তার মধ্যে একটা ভয় কাজ করে যে গ্রিন যদি আলটিমেটলি সিল্ক রোডের ব্যাপারে তথ্য দিয়ে দেয়, তো সে এ ভয় থেকে তার সিল্ক রোড কমিউনিটির এক আস্থাভাজনের সঙ্গে কথা বলে। সে আস্থাভাজন হচ্ছে আরেক আন্ডারকভার এজেন্ট, ওই যে বললাম নব। এই নবকে সে বলে যে গ্রিনকে মেরে ফেলতে হবে, গ্রিনকে রাখা যাবে না। তো নব রসের কাছ থেকে এই কাজটা নেয়। আর গ্রিন যেহেতু তাদের কাস্টডিতেই ছিল, তারা একটা ফেক সিনারিও তৈরি করে, কিছু ছবি টবি তুলে এবং সেগুলো রসকে পাঠিয়ে দেয় এবং সেসব ছবি দেখে রস তাদেরকে টাকা পয়সাও দেয়। আসলে গ্রিন কিন্তু বেঁচে ছিল, শুধু রসই জানতো না।
গ্রিনের কাছ থেকে ল এনফোর্সমেন্ট এজেন্সির লোকেরা অনেক তথ্য পায়, কিন্তু রসের প্রকৃত পরিচয়টা জানতে পারে না। তারা এটা নিয়ে তখনও কাজ করছিল। তো একদিন অনেকটা অলৌকিকভাবেই সিল্ক রোডের যে আইপি অ্যাড্রেস ছিল সেটা ভিজিবল হয়ে যায়। এই ব্যাপারে এক রেডিট ইউজার দ্রুতই একটা পোস্ট করে যে সিল্ক রোডের আইপি অ্যাড্রেস কিন্তু দেখা যাচ্ছে। কিন্তু রস এই ব্যাপারটা তেমন একটা আমলে নেয় না। তার কথা হচ্ছে, আমি তো ডার্ক ওয়েবে আছি এবং আমি তো প্রপার প্রসেস ফলো করছি, সো আমার পরিচয় ফাঁস হবে না। রেডিটের ওই পোস্টটা এজেন্টদের চোখে পড়ে এবং তারা এটা খতিয়ে দেখতে শুরু করে। অনেক তদন্তের পরে তারা একটা নাম পায় যে ওই আইপি অ্যাড্রেসটার সঙ্গে একটা নাম লিঙ্কড। এই নামটাও ছদ্মনাম, কিন্তু এই নামটা হচ্ছে ফ্রস্টি। তো তারা নামটা নিয়ে চলে আসে, কিন্তু তখন পর্যন্ত তারা বুঝতে পারছিল না যে এটা দিয়ে কিভাবে রস পর্যন্ত পৌঁছানো সম্ভব। ঠিক এরকমই একটা টাইম ডিউরেশনে এক এজেন্টের মাথায় একটা অদ্ভুত বুদ্ধি আসে। সে চিন্তা করে যে যেই সিল্ক রোড তৈরি করুক না কেন, তার নিশ্চয়ই এই সাইটের ব্যাপারে অন্য সাইটে গিয়ে পোস্ট করতে হয়েছে, না হয় এত অ্যাটেনশন সে কিভাবে পেল। তো এই চিন্তা ভাবনা থেকে সে অন্যান্য ফোরামগুলোতে ঘুরে বেড়ানো শুরু করে। সে আসলে জানতে চাচ্ছিল যে সিল্ক রোডের ব্যাপারে প্রথম পোস্টটা কবে করা হয়েছে। ঘন্টার পর ঘন্টা সার্চের পরে সে একটা পোস্ট পায় যেখানে ওই সিল্ক রোড নিয়ে অনেক প্রশংসা করা হয়েছে। ওই পোস্টটা করা হয়েছিল 2011 সালে, সিল্ক রোড যাত্রা শুরু করার কিছু সময় পরে, এবং দেখে মনে হচ্ছিল সেটাই ফার্স্ট পোস্ট। এর আগে আর কেউ এ ব্যাপারে পোস্ট করেনি। এবং যে আইডি এই পোস্টটা করেছিল সেই আইডিটার নাম হচ্ছে অ্যালটয়েড। মনে আছে আমি বলেছিলাম যে রস অ্যালটয়েড নামের একটা আইডি দিয়ে তার সাইটের প্রচারণা চালিয়েছিল বিভিন্ন জায়গায়? সেই অ্যালটয়েড হচ্ছে এটা। তো এই এজেন্ট যেটা করে, এই অ্যালটয়েড নামটাকে কপি করে সে এটা দিয়ে একটা গুগল সার্চ করে। সে আসলে দেখতে চাচ্ছিল যে এই আইডি থেকে আর কি কি পোস্ট করা হয়েছে। তো সে দ্রুতই দেখতে পেল যে এই আইডি থেকে একটা সাইটে পোস্ট করা হয়েছে এবং সেখানে অরিজিনাল একটা ইমেল আইডি দেওয়া আছে, সেইটার মধ্যে রসের নাম পুরো লেখা। তো তারা রসের রিয়েল নাম দিয়ে সার্চ করে এবং তার লিঙ্কডইন পেজ পায়, এবং সেখানে গিয়ে তারা দেখে যে রস ওই একই ধরনের ফিলোসফির কথা বলছে যেগুলো সিল্ক রোডের ফাউন্ডার তার কমিউনিটিকে বলে। তো এখন এজেন্টরা মোটামুটি শিওর যে তারা তাদের লোক পেয়ে গেছে, কিন্তু শতভাগ শিওর হতে তারপরেও তারা দুজন এজেন্টকে পাঠায় যাদের কাজ ছিল এই রসের কর্মকাণ্ডের উপরে চোখ রাখা। এবং এই দুই লোক নজর রাখতে গিয়ে খুব মজার একটা জিনিস নোটিস করে। তারা নোটিস করে যে রস যখনই তার ল্যাপটপ রিয়েল ওয়ার্ল্ডে খুলে তখনই সিল্ক রোডে ডিপিআর আইডিটা অনলাইনে আসে, আবার যখন রস রিয়েল ওয়ার্ল্ডে তার ল্যাপটপ ক্লোজ করে তখন সিল্ক রোড থেকে ডিপিআর আইডিটা অফলাইনে চলে যায়। তো এই ইন্টারেস্টিং প্যাটার্ন কয়েক দিন ধরে চলে এবং এর মধ্য দিয়ে তারা শতভাগ শিওর হয়ে যায় যে হ্যাঁ, রসই হচ্ছে সিল্ক রোডের সেই ডিপিআর আইডির মালিক এবং রসই সিল্ক রোড চালায়। তারা রসকে অ্যারেস্ট করার প্রস্তুতি নিতে থাকে, কিন্তু এই অ্যারেস্টটা হতে হবে পারফেক্ট, কারণ কোনোভাবে যদি রস তার ল্যাপটপের ওই স্পেশাল কি চেপে ফেলে তাহলে তো সব মুছে যাবে, সব লকড হয়ে যাবে, সেক্ষেত্রে কোনো প্রমাণ থাকবে না। আর এই ব্যাপারে তো এজেন্টরা জানেই, কারণ দীর্ঘদিন তাদেরই একজন অনলাইনে রসের সঙ্গে আলাপ আলোচনা করেছে। তো তারা চিন্তা করলো যে এটা খুব পারফেক্ট হতে হবে এবং এমন একটা সময় অ্যারেস্টটা করতে হবে যখন রস লকড ইন অবস্থায় আছে, সে সময় তার কাছ থেকে ল্যাপটপটা সরিয়ে নিতে হবে। যেদিন রসকে অ্যারেস্ট করা হয় সেদিন সে লাইব্রেরিতে ছিল, লাইব্রেরির এক কোনায় বসে সিল্ক রোড চালাচ্ছিল। ঠিক এই সময়ই এজেন্টরা দুইটা গ্রুপে ভাগ হয়ে ওই লাইব্রেরিতে ঢুকে। একটা গ্রুপ ঢুকে কাপল হিসেবে, আর আরেকটা গ্রুপের মেইন টার্গেট থাকে যে রসের ল্যাপটপটা নিয়ে নিতে হবে। তো যে কাপল থাকে তারা দুইজনে খুব জোরে চিৎকার করে ঝগড়া শুরু করে এবং এটা রসকে ডিস্ট্র্যাক্ট করে। রস কিছু সময়ের জন্য তার নজর ল্যাপটপ থেকে ওই কাপলের দিকে সরায়, আর ঠিক এই মোমেন্টটাতেই অন্য এক এজেন্ট লাফ দিয়ে এসে তার ল্যাপটপটা নিয়ে যায়, সে কোনো কিছু লক বা ইরেজ করার আগে।
তারপর তারা রসকে অ্যারেস্ট করে। এখন তাদের হাতে অপরাধীও আছে, প্রমাণও আছে। রসকে অ্যারেস্ট করার কিছুক্ষণ পরেই সিল্ক রোড শাটডাউন করে দেওয়া হয়। সিল্ক রোডের অনলাইন কমিউনিটি এই ব্যাপারে ব্যাপক ক্ষেপে যায়। রসের যখন বিচার শুরু হয় তখন নানা ধরনের বিক্ষোভও হয়েছে, কিন্তু কোনোটাতেই কোনো লাভ হয়নি। রস শেষ পর্যন্ত দোষী প্রমাণিত হয় এবং তাকে যাবজ্জীবন দেওয়া হয়। বিচারক রায় শোনানোর আগে রস বিচারককে বলেছিল যে আমি জানি যে আপনার আমার মাঝ বয়সের বছরগুলো নিয়ে যেতে হবে, কিছু করার নেই, কিন্তু দয়া করে বয়সকালে যাতে আমার কয়েকটা বছর আমি বাইরে কাটাতে পারি এটা একটু দেখবেন। আমি চাই না সারা জীবন কারাগারে থাকতে। কিন্তু বিচারক আসলে সেই জিনিসটা আমলে নেয় না, কারণ বিচারকের মাথায় ছিল যে রসকে দিয়ে একটা এক্সাম্পল তৈরি করতে হবে যাতে কেউ কখনো এই ধরনের কোনো কাজ করতে আর সাহস না পায়। তো টোটাল 5টা দণ্ড শোনানো হয়। একটা সাজা হচ্ছে 20 বছরের কারাদণ্ড, আরেকটা 15 বছরের, আরেকটা 5 বছরের, আর বাদ বাকি 2টা যাবজ্জীবন। মানে রস যতদিন বেঁচে থাকবে ততদিন কারাগারেই থাকবে, সে আর কখনো বের হতে পারবে না এবং তার প্যারোলে কোনো মুক্তিও হবে না। রসের তৈরি সিল্ক রোড বন্ধ হয়ে যাওয়ার পর খুব দ্রুতই বেশ কিছু কপি ক্যাট সিল্ক রোড তৈরি হয়, কিন্তু সেগুলো পরে বন্ধই করে দেওয়া হয়। এগুলোর মধ্যে অনেকগুলো আবার ল এনফোর্সমেন্ট এজেন্সি নিজেই তৈরি করেছিল যাতে তারা বিভিন্ন মাদক কারবারিকে ধরতে পারে। তো দিন শেষে কপিক্যাট যেসব সাইট হয়েছিল সেগুলো কোনোটাই ওই রসেরটার মতো আর জনপ্রিয় হয়নি। এই হলো সিল্ক রোড ও রসের গল্প। আমি এই ব্যাপারে আপনার মতামত জানতে চাই, কাইন্ডলি কমেন্ট সেকশনে জানাবেন, আমি পড়ব। তো আমার আজকের ভিডিও এ পর্যন্তই। সবার জন্য অনেক অনেক শুভকামনা। ভালো থাকবেন সবাই।